বুঝতে দিতে পারবেন না। যতদিন এই বাড়িতে থাকবেন ততদিন আমার মা বাবাকে আপনার মা বাবা মনে করে সেবা যত্ন করতে হবে। আপনি কি আমার শর্ত মানতে পারবেন? পারবো। আচ্ছা নীল, কতদিন পরে দেশে আসবে? 7 মাস। ও এখন ঘুমান তাহলে। আচ্ছা। তারপর ফারহান বিছনা থেকে একটা বালিশ আর একটা চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো, আর সোহানা খাটে গিয়ে শুয়ে পড়লো। ফারহান সোফাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করলাম না, শুধু বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করব বলে, নিজের সবটুকু দিয়ে বউকে ভালোবাসবো বলে, আর সেই বউ কিনা আমাকে স্বামী হিসেবে মানে না। হায় রে কপাল। এগুলো ভাবতেই চোখ দিয়ে দু ফোঁটা কষ্টের অশ্রু চোখের একটা কোণা দিয়ে বাহির হয়ে গেল। ফারহান চোখের জলগুলো মুছে ঘুমানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না। শুধু বুকের বাম পাশে চিনচিনে ব্যথা করছে, আর চোখ দিয়ে নোনা পানি পড়ছে। চোখের পানি মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। ফজরের আজানের সময় ফারহানের ঘুমটা ভেঙে গেল। ফ্রেশ হয়ে অজু করে চলে গেল নামাজ পড়তে। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে চলে আসলো বাসাতে। বাসায় আসার পরে চলে আসলো নিজের রুমে গিয়ে দেখে সোহানা ঘুম থেকে উঠে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। ফারহান সেদিকে খেয়াল না করে চলে গেল ছাদে বসে আছে। এমন সময় সোহানা ওর কাছে আসলো আর পাশে দাঁড়ালো। ফারহান সোহানাকে দেখে বলল, কি সোহানা, কিছু বলবেন? হুম। কি বলবেন বলেন। আসলে ফারহান, আপনি কিছু মনে করবেন না আমার কথাতে। আরে বলেন তো, আমি কিছু মনে করব না। প্লিজ, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার আর আপনার ডিভোর্সের ব্যবস্থা করুন প্লিজ। সোহানার মুখে এই কথাটা শোনার পরে অনেক কষ্ট পেল ফারহান। আসলে ফারহান নিজের জন্য কষ্ট পাচ্ছে না, ওর কষ্ট হচ্ছে ওর আব্বু আম্মুর কথা ভেবে। তারা যদি জানতে পারে যে তার ছেলের বউ বিয়ের একদিন পরেই ডিভোর্স চেয়েছে, তাহলে তারা কতটা কষ্ট পাবে। নিজেকে তারা অনেক বড় অপরাধী মনে করবে, কারণ তাদের কারণে ফারহান এই বিয়েটা করেছে। এগুলো ভাবতেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল মাটিতে গড়িয়ে পড়লো। ফারহান তাড়াতাড়ি চোখের জল মুছে বলল, এখন আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে সোহানা ফারহানকে দুটো থাপ্পড় দিল। ফারহান গালে হাত দিয়ে বসে পড়ল। থাপ্পড় দুটো এত জোরে লেগেছে যে ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। ফারহান থাপ্পড় খেয়ে বসে আছে, তখন সোহানা বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়! তুই আমার মুখের উপরে কথা বলিস? তোকে একটা ভালো মানুষ মনে করেছি, কিন্তু আমার জানা ছিল না যে কোনো ছোট লোক কখনো ভালো হতে পারে না। আর তুই আজকের পরে আমার ধারে কাছেও আসবি, আর যত তাড়াতাড়ি পারিস আমাকে কথাটা যেন মনে থাকে। এই কথাগুলো বলে সোহানা নিচে চলে গেল, আর ফারহান সেখানে বসে রইল আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকলো। সোহানার বলা কথাগুলো ভাবতে চোখে পানি চলে আসলো। অনেকক্ষণ ছাদের একটা কোণাতে বসে কান্না করলো। তারপর নিজের রুমে এসে চলে গেল ওয়াশরুমে। অনেকক্ষণ ওয়াশরুমের ভেতরে গিয়েও কান্না করলো। তারপর চোখ মুখে পানি দিয়ে বাইরে চলে আসলো। এসে সোফাতে বসে আছে, তখনই আম্মু আসলো খাবার খাওয়ার জন্য ডাকতে। ফারহান আম্মুকে বলল, আসছি, তুমি যাও। তারপর আম্মু চলে গেল। বারান্দাতে সোহানার কার সাথে যেন অনেকক্ষণ হেসে হেসে ফোনে কথা বলছে। ফারহান গিয়ে সোহানাকে ডাক দিয়ে বলল, সোহানা আম্মু আপনাকে আর আমাকে খাবার খাওয়ার জন্য নিচে ডেকেছে। তুই যা, আমি পরে খাবো। দুজনকে একসাথে যেতে বলছে। আমি এখন নীলের সাথে কথা বলতে, এখন যেতে পারবো না, তুই যা। পরে কথা বললেন, এখন চলেন। তোকে যেতে বলছি না? আমাকে এত ডাকতেছিস কেন? দেখছিস না আমি নীলের সাথে কথা বলতেছি? ঠাস ঠাস করে চল লাগালো। ফারহান গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। কিরে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, আমি সাথে কথা বলে একটু পরে আসছি। তারপর ফারহান কিছু না বলে মাথাটা নিচু করে নিচে চলে আসলো। নিচে আসতে আম্মু বলল, কিরে ফারহান, বৌমা কোথায়? আসলে আম্মু, সোহানার নাকি শরীরটা ভালো লাগতেছে না, তাই শুয়ে আছে, আর আমাকে বলছে আমি খেয়ে যেন ওর জন্য খাবার নিয়ে যাই। ও। তারপর ফারহান খেতে থাকলো। খাওয়া দাওয়া শেষ করে সোহানের জন্য খাবার নিয়ে রুমে আসলো। এসে দেখে এখনো নীলের সাথে ফোনে কথা বলছে। তারপর ফারহান সোহানের কাছে গিয়ে বলল, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, খাবারগুলো খেয়ে নিন। সোহানাই ফারহানের কথা শুনে পেছন ঘুরে তাকালো। তাকিয়ে দেখে ফারহান দাঁড়িয়ে আছে। তখন সে ফোনটা কেটে দিয়ে খাবার খাওয়ার জন্য চলে গেল, আর ফারহান চলে গেল ছাদে বসে থাকতে থাকতে প্রায় 12টা বেজে গেল। ফারহান এখনো ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারো পায়ের শব্দের আওয়াজ শুনে পেছনে তাকালো। তাকিয়ে দেখে সোহানা দাঁড়িয়ে আছে। ফারহান সোহানাকে বলল, কিছু বলবেন? শোন, আমার বাসা থেকে মানুষ এসেছে, আমাকে আর তোকে নিতে চায়, তোকে আম্মু নিচে ডাকছে। ও আচ্ছা, আপনি যান, আমি আসছি। তারপর সোহানা চলে গেল। একটু পরে ফারহানও নিচে চলে আসলো। নিচে আসতে আম্মু বলল, ফারহান, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন আম্মু, কোথায় যাব? সোহানাদের বাড়ি থেকে লোক এসেছে তোমাকে আর সোহানাকে নিতে। আমি না গেলে হয় না? এটা বিয়ের নিয়ম। বিয়ের পরের দিন বউয়ের সাথে বউয়ের বাপের বাড়ি যেতে হয়, তাই তুমি আর কোনো কথা না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসো। ফারহান আর কিছু বলল না, জানে এখন আম্মুকে বললেও লাভ হবে না, সে যেতেই হবে।
তাই আর কথা না বাড়িয়ে চলে আসলো নিজের রুমে। এসে গোসল করে একটা নীল কালার পাঞ্জাবি পরলো, তারপর রেডি হয়ে নিচে আসলো। নিজে এসে বসে আছে, কিন্তু সোহানার আসার কোনো নাম নেই। প্রায় 1 ঘন্টা পর দেখলো সোহানা আসছে। সোহানাকে দেখতে পুরো একটা নীল পরীর মতো লাগছে। নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস, চোখে গাঢ় কাজল, চুলের খোপাতে একটা লাল গোলাপ। এক কথা বলতে গেলে পুরাই একটা পরী। ফারহান সোহানার দিকে একধানে তাকিয়ে আছে। হঠাৎ সোহানার বলা কথাগুলো মনে পড়তেই চোখ নামিয়ে নিল, আর মনটাও খারাপ হয়ে গেল। তারপর সোহানার বাড়ির লোকের সাথে সোহানাদের বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে সোহানায় ফারহানকে রেখে বাড়ির ভেতরে চলে গেল, আর তার বাড়ির সকলে ফারহানকে বরণ করে সব নিয়ম কানুন শেষ করে বাড়ির ভেতরে নিয়ে গেল। তারপর সোহানার কিছু কাজিন ফারহানকে একটা রুমে নিয়ে গেল এবং সেখানে রেখে সবাই চলে গেল। রুমটা দেখে বুঝতে পারলো এটা সোহানার রুম। ফারহান চুপ করে সোফায় বসে আছে। এমন সময় আঙ্কেল আসলো রুমে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ভালো বাবা, তুমি কেমন আছো? ভালো। তোমার আব্বু আম্মু কেমন আছে বাবা? তারা ভালো আছে। যে জন্য এসেছি, তুমি আর সোহানা তাড়াতাড়ি নিচে খেতে এসো বাবা। আচ্ছা আঙ্কেল, আমি সোহানাকে নিয়ে আসছি, আপনি যান। তারপর আঙ্কেল নিচে চলে গেল। একটু পরে সোহানায় বারান্দা থেকে আসলো। ফারহান বলল, আঙ্কেল, খাবার খাওয়ার জন্য নিচে ডেকেছেন? চল। তারপর নিচে চলে আসলো খাবার খাওয়ার জন্য। অনেক রকমের খাবার দিয়ে টেবিলটা সাজিয়েছে, আর অনেক দামি দামি খাবার রান্না করেছে, যা ফারহান জীবনের চোখেও দেখেন। সবাই অনেক জোরাজুরি করে অনেক খাবার খাওয়ালো। খাবার টেবিলে সোহানার সাথে কোনো কথা হলো না। তারপর ফারহানও খেয়ে রুমে চলে আসলো। একটু পরে সোহানায় আসলো। এসেই শুরু হয়ে গেল নীলের সাথে কথা বলা। অনেকক্ষণ কথা বলে সোহানা ফারহানের কাছে আসলো। সোহানা কাছে এসে বলল, ওই শোন, জি বলেন। কালকে বিকেলে তোদের বাসায় যাওয়ার সময় একটা জায়গায় যাব। কোথায় যাবেন? উকিলের কাছে। উকিলের কাছে যাবেন কেন? তোর আর আমার ডিভোর্সের জন্য। ফারহান আর কিছু বলল না, শুধু মাথাটা ঝুলিয়ে হ্যাঁ বলে দিল। তারপর সোহানা আবার চলে গেল নীলের সাথে কথা বলতে, আর ফারহান চলে আসলো ছাদে। ছাদে এসে দেখে আকাশে আজকে চাঁদ উঠেছে। ফারহান ছাদের একটা কোণাতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আজকে আকাশে অনেক তারা উঠে, আর হাজার তারের মাঝে একটা চাঁদ পুরো আকাশটাকে আলো দিয়ে আলোকিত করে রেখে। ফারহান আকাশের দিকে তাকিয়ে সোহানার বলা কথাগুলো ভাবতে লাগলো। ভাবছে, আমি কি এতই খারাপ যে আমাকে স্বামী হিসেবে মানা যায় না? জীবনে কখনো কারোর সাথে প্রেম করলাম না, শুধু বিয়ের পরে নিজের বউকে সবটা দিয়ে ভালোবাসবো বলে। আর সেই বউ আজকে আমাকে স্বামী হিসেবে মানতে পারে না। আমার কথা না হয় বাদ দিলাম, যদি আমার আব্বু আম্মু জানতে পারে যে তাদের পছন্দ করা মেয়ে তার ছেলেকে স্বামী হিসেবে মানে না, তখন তো তারা অনেক কষ্ট পাবে। আমার থেকেও বেশি কষ্ট পাবে তারা। আমি ছেলে হয়ে কিভাবে বাবা মাকে কষ্ট দিব? না, যে করে হোক সোহানার মনে আমার প্রতি ভালোবাসা জন্মাতেই হবে। আমাকে তার মন জয় করতেই হবে। শত অপমানের পরেও তার সাথে থাকতে হবে। আকাশের দিকে তাকিয়ে আছে আর এগুলো মনে মনে ভাবছে। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ পেল, তাই তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললো। তারপর পেছনে তাকিয়ে দেখে সোহানা আসছে। এসে বলল, কিরে, এত রাতে তুই এখানে কি করিস? এই তো রাতের আকাশটা দেখতেছিলাম। চল নিচে চল। ফারহান আর কিছু না বলে নিজের রুমে এসে পড়লো। তারপর বলল, আপনার রুমে তো কোনো চাদর নেই, আমি কিভাবে ঘুমাবো? আজকে চাদর ছাড়াই ঘুমা। এই শীতের মধ্যে কিভাবে চাদর ছাড়া ঘুমাবো? কিচ্ছু করার নেই, চাদর ছাড়াই আজকে তোকে ঘুমাতে হবে। ফারহান আর কিছু না বলে সোফাতে গিয়ে শুয়ে পড়লো। সোহানাও খাটে গিয়ে শুয়ে পড়লো। একটু পরে সোহানা ঘুমিয়ে গেল, আর ফারহান সোহানার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। সোহানা এমনিতে অনেক সুন্দর। জানলা খোলা থাকার কারণে চাঁদের আলো সোজা এসে সোহানার মুখে পড়ছে, আর সোহানার সৌন্দর্যটা দ্বিগুণ করে দিচ্ছে। ঘুমন্ত অবস্থায় সোহানাকে পুরো একটা শিশুর মতো মনে হচ্ছে। এই প্রথম কারো উপর ক্রাশ খেলো ফারহান, আর এই প্রথম কারো প্রেমে পড়লো। সোহানার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তার মনেই নেই। ফজরের সময় আজানের মধুর সুরে ঘুম ভাঙলো তার। ঘুম থেকে উঠে দেখে সোহানা একটা পিচ্চি বাবুর মতো ঘুমিয়ে আছে। ফারহান কিছুক্ষণ সময় সোহানার দিকে তাকিয়ে থেকে উজু করে চলে আসলো মসজিদে নামাজ। তারপর নামাজটা পড়ে একটু বাইরে হাঁটাহাঁটি করে চলে আসলো সোহানাদের বাড়িতে। তারপর চলে আসলো সোহানার রুমে। রুমে এসে দেখে সোহানা এখনো ঘুমিয়ে আছে। ফারহান আর তাকে ডাক না দিয়ে চলে আসলো ছাদে। অনেকক্ষণ ছাদে থাকার পর চলে আসলো আবার রুমে। রুমে আসতেই মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ হওয়ার কারণ হলো এসে দেখে সোহানা নীলের সাথে অনেকক্ষণ হেসে হেসে কথা বলছে। ফারহান আর কিছু বললো না, কারণ এখন কিছু বলতে গেলেই থাপ্পড় খেতে হবে, তাই চুপ করে সোফাতে বসে রইলো। একটু পরে আঙ্কেল ফারহান আর সোহানাকে নিচে ডাকলো নাস্তা করার জন্য। সোহানা নীলের সাথে কথা বলা শেষ করে ফারহানকে নিয়ে নিচে খাবার টেবিলে চলে আসলো। তারপর সবাই একসাথে নাস্তা করতে লাগলো। নাস্তা প্রায় শেষ, তখন আঙ্কেল বলল, বাবা, ফারহান আর মা সোহানা
তোমরা হয়তো জানো আমি সামনে শনিবার দেশের বাইরে যাব। ওরা দুজন একসাথে বলল, জি জানি। আমি চাই অফিসের দায়িত্ব তোমাদের দুজন থেকে একজনকে দিতে। তোমরা কে নিচে? আঙ্কেল, অফিসের দায়িত্বটা সোহানাকেই দিন। আমার অফিসের দায়িত্ব চাই না। আচ্ছা, তাহলে অফিসের বস হিসেবে সোহানাই থাকবে, আর তুমি সোহানাকে সাহায্য করো বাবা। আচ্ছা, আমি সোহানাকে সাহায্য করব, আপনি চিন্তা করবেন না আঙ্কেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো। দেখতে দেখতে দুপুর গিয়ে বিকেল হয়ে গেল। এখন সোহানা আর ফারহান উকিলের কাছে। ফারহান খুব ভয় হচ্ছে যদি আজকে সোহানার ওর সাথে ডিভোর্স হয়ে যায় তাহলে বাবা মাকে কি জবাব দেবে, এগুলো ভেবে অনেক ভয় করছে। অনেকক্ষণ পরে উকিল সাহেব আসলেন। আসার পরে সোহানা বলল, উকিল সাহেব, আমি তো আপনাকে ফোনে সব বললামই। এখন তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করেন। আমি এই ছোট লোকের বাচ্চাকে এখনই ডিভোর্স দিয়ে দিতে। সরি মামুনি, আজকের মধ্যে কোনোভাবেই ডিভোর্স দেওয়া সম্ভব না। তোমাদের দুজনকে একসাথে 6 মাস থাকতে হবে, আর 6 মাস পর যদি তোমরা চাও তাহলেই তোমাদের দুইজনের ডিভোর্স হবে। এখন হবে না কেন উকিল সাহেব? এটা সরকারি নিয়ম মামুনি। তারপর ফারহান আর সোহানাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেল। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর ফারহান আর সোহানা রুমে চলে আসলো। রুমে আসতেই সোহানা বলল, আমি তোর মতো ছোট লোকের সাথে এই 6 মাস থাকতে পারবো না। এখন যে কিছু করার নেই, আপনাকে এই 6 মাস আমার সাথে থাকতেই হবে। কথা দিচ্ছি, আপনার অনুমতি ছাড়া আমি আপনার কাছ থেকে স্বামীর অধিকার চাইব না। আর আমি একটা শর্ত দিয়েছিলাম, আপনার কি সেই শর্তটা মনে আছে? আছে। তারপর ফারহান ফ্রেশ হতে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো ছাদে। ছাদে এসে বসে আছে ছাদের একটা কোণাতে, আকাশের দিকে তাকিয়ে আছে। এমন সময় মনে হলো কেউ একজন ছাদে এসেছে। তাই ফারহান পেছনে তাকালো। তাকিয়ে দেখে আম্মু ছাদে এসেছে। ফারহান আম্মুকে বলল, আম্মু, তুমি এত রাতে ছাদে এসেছো কেন? এমনি। তুই এত রাতে ছাদে কি করিস? বৌমাকে ঘরে একা রেখে তুই ছাদে এসেছিস কেন? অনেক দিন হলো রাতের বেলার আকাশটা দেখি না, তাই ছাদে আসলাম। আর সোহানাকে বলছিলাম আসতে, কিন্তু সোহানা আসে নাই। ওর নাকি শরীরটা একটু খারাপ লাগতেছে, তাই বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, অনেকক্ষণ ছাদে থাকছো, এখন নিজের রুমে চলে যাও। তারপর ফারহান আর কিছু না বলে চলে আসলো রুমে। রুমে এসে প্রতিদিনের মতো আজকেও দেখছে সোহানা নীলের সাথে কথা বলছে। ফারহান কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লো। প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর সোহানা বারান্দা থেকে রুমে এসে খাটে শুয়ে পড়লো এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেল। ফারহানও সোহানার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ফজরের সময় আজানের ধ্বনি এসে কানে পৌঁছাতেই ঘুমটা ভেঙে গেল। ফারহান তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসলো বাসায়। বাসায় এসে দেখে আম্মু নামাজ পড়ে রান্নার ঘরে যাচ্ছে। ফারহানকে দেখে আম্মু বলল, কিরে, তুই এত সকালে কোথায় থেকে আসলি? নামাজ পড়তে গিয়েছিলাম আম্মু। ও ভালো, আমার বৌমাটার দেখা যায় আমার ছেলেটাকে ভালো পথেই নিয়ে এসেছে। ফারহান একটা মুচকি হাসি দিয়ে চলে আসলো রুমে। রুমে এসে দেখে মহারানী এখনো ঘুমাচ্ছে। ফারহান সোহানাকে ডাক দিতে থাকলো। সোহানা, এই সোহানা, শুনছেন? সোহানা কোনো সারা শব্দ করছে না দেখে সোহানাকে একটু ধাক্কা দিয়ে ডাকলো। সোহানা, এই সোহানা, ওঠেন, আজকে তো অফিস আছে, তাড়াতাড়ি ওঠেন। সোহানা জেগে গেল। ফারহান তার শরীর স্পর্শ করেছে বলে ঠাস ঠাস করে সোহানা ওকে 4টা থাপ্পড় দিল আর বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করলি কেন? এই, তুই আমাকে কথা দিয়েছিস। আসলে তোর মতো ছোট লোককে আমি কেন যে বিয়ে করতে গেলাম? তোরা বড়লোক মানুষ দেখলেই সুযোগ নেওয়ার চেষ্টা করিস। আরো অনেক কিছু বলল। তারপর ফ্রেশ হতে চলে গেল। আর ফারহান সেখানে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়ছে আর চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে নিচে পড়ে গেল। ফারহান তৈরি হয়ে না খেয়ে অফিসে চলে আসলো। না খাওয়ার কারণ হলো যদি খাবার খেতে টেবিলে যেত তখন আম্মু আর আব্বু ঠোঁটে যে কেটে গেছে তা দেখে ফেলতো, আর আম্মু বুঝে যেত সোহানায় থাপ্পড় দিয়েছে। তাই না খেয়ে অফিসে চলে আসলো। অফিসে এসে নিজের জায়গাতে বসে কাজ করো। এমন সময় আঙ্কেল আর সোহানা অফিসে প্রবেশ। একটু পরে সবাইকে একটা রুমে ডাকা হলো। ওরা সবাই সেই রুমে গেল। তারপর আঙ্কেল বলল, আজকের পর থেকে আমি আর অফিসে আসবো না। আমার জায়গাতে আমার মেয়ে বসবে এবং এই অফিসে দেখাশোনা করবে। আশা করি আপনারা সকলেই আমার মেয়েকে সকল কাজে সাহায্য করবেন। তারপর আঙ্কেল চলে গেলেন বাসায় আর সবাই সবার জায়গাতে চলে গেল। ফারহানও ওর জায়গাতে এসে কাজ করতে থাকলো। এমন সময় পিয়ন এসে বলল, স্যার, আপনাকে একটু ম্যাডাম ডেকেছে। তারপর ফারহান বসের রুমের সামনে গিয়ে বলল, ম্যাম, আসবো? আসেন। ম্যাম, আমাকে আপনি ডেকেছেন? এখানে এই ফাইলগুলো আছে, আজকের মধ্যে কমপ্লিট করে জমা দিবেন। অনেকগুলো ফাইল ওর দিকে এগিয়ে দিয়ে। ম্যাডাম, আজকের মধ্যে এতগুলো ফাইল কমপ্লিট করা তো সম্ভব না। সম্ভব না কেন?
আজকের মধ্যে বলেছি তো, আজকের মধ্যে এই ফাইলগুলো কমপ্লিট করে দিবে। যতক্ষণ ফাইল কমপ্লিট না হয় ততক্ষণ আপনার ছুটি নেই। ফারহান আর কিছু বলল না, ফাইলগুলো নিয়ে চলে আসলো নিজের জায়গায়। তারপর কাজ করতে থাকলো। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। সবাই দুপুরের খাবার খাওয়ার জন্য গেল, কিন্তু ফারহান গেল না, কাজ করতে থাকলো। কাজ শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। সবাই চলে গেছে, শুধু ফারহান, পিয়ন আর সোহানাকে ছাড়া। ফারহান ফাইলগুলো জমা দিয়ে যখন আসতে যাবে তখন পিয়ন বলল, স্যার আপনাকে একটু ম্যাডাম ডেকেছে। ফারহান তাড়াতাড়ি ম্যাডামের রুমে গেল, গিয়ে বলল, ম্যাডাম আসবো? আসেন। জি ম্যাডাম, বলুন কেন ডেকেছেন? ফাইলগুলো কমপ্লিট হয়েছে? হুম। ভালো। এখন এই ফাইলগুলো দেখছেন, এগুলো নিয়ে যান, কালকের মধ্যে কমপ্লিট করে দিবেন। ফারহান কিছু বলল না, ফাইলগুলো নিয়ে অফিস থেকে চলে আসলো। এসে রিক্সার জন্য দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে দেখলো সোহানার গাড়ি নিয়ে বের হচ্ছে। ফারহান ভাবছিল ওকেও সাথে করে নিয়ে যাবে, কিন্তু সোহানা ফারহানকে তার সাথে বাসায় নিয়ে গেল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা আসলো, সেটা নিয়ে ফারহান বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল ছাদে। অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে চলে আসলো রুমে। রুমে এসে দেখলো সোহানা নীলের সাথে অনেক হাসাহাসি করে বারান্দায় বসে ফোনে কথা বল। ফারহান আর সেদিকে খেয়াল না করে ফাইলগুলো নিয়ে বসলো। একটু পরে সোহানা এসে শুয়ে পড়লো, আর ফারহান ফাইলগুলো কমপ্লিট করতে থাকলো। ফাইল দেখতে দেখতে প্রায় রাত 2টা বেজে গেছে। একটু পরে সবগুলো ফাইল কমপ্লিট করা হলো। ফারহান আর ঘুমালো না, চলে গেল ছাদে 1 কাপ কফি নিয়ে। ছাদের একটা কোণায় বসে কফি খাচ্ছে আর আকাশের চারটার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, আজকে যদি সোহানাই আমাকে স্বামী হিসেবে মানতো, তাহলে এখন সোহানার কোলে মাথা দিয়ে আকাশের চাঁদটা দেখা হতো। আমার সাথে কেন এমন হলো? কি দোষ করছিলাম আমি? কারো ক্ষতিও তো কখনো করি নাই, তাহলে কেন আমার সাথে এমন হলো? আমি কি এতই খারাপ যে আমাকে স্বামী হিসেবে মানাই যায় না? সোহানাই আমার সাথে এমন কেন করে? আমি তো তার কাছ থেকে স্বামীর অধিকারও চাই নাই, তাহলে কেন এমন করে? এগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে মাটিতে পড়লো। আর অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ছাদে ঘুমিয়ে গিয়েছে মনে নেই। সকালবেলা আশেপাশে পাখির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চারপাশে তাকিয়ে দেখে ছাদের একটা কোণায় ঘুমিয়েছিল। তারপর নিচে চলে আসলো, এসে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য রেডি হলো। তারপর ফাইলগুলো নিয়ে চলে আসলো অফিসে এসে দেখে 10 মিনিট লেট হয়ে গেছে। ফারহান ওর জায়গাতে বসতে পিয়ন বলল সোহানা নাকি ডেকেছে। ফারহান ফাইলগুলো নিয়ে সোহানার রুমে গিয়ে বলল, ম্যাডাম আসবো? আসেন, বসেন। ম্যাডাম ডেকেছেন আমাকে? অফিসে লেট করে আসলেন কেন? আসলে ম্যাডাম, কালকে রাতে ফাইলগুলো দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়, তাই আসলে আসতে একটু লেট হলো। ফাইলগুলো দেখি। ফারহান ফাইলগুলো সোহানার কাছে দিল। সোহানা ফাইলগুলো দেখার পর ওর মুখের মধ্যে ছুঁড়ে মারলো আর বলল, কি দেখেছেন ফাইলের মধ্যে? এত ভুল কেন? ম্যাডাম, আপনার মনে হয় দেখতে একটু ভুল হয়েছে, একটু ভালো করে দেখুন। তো সাহস কি করে হয় অফিসের সামান্য একটা কর্মচারী হয়ে আমার মুখের উপরে কথা বলিস? সরি ম্যাডাম, আর হবে না। তারপর ফাইলগুলো নিয়ে সেখান থেকে নিজের জায়গাতে চলে আসলো। এসে মাথাটা টেবিলের নিচে দিয়ে অনেকক্ষণ কান্না করলো। তারপর আবার ফাইলগুলো দেখতে লাগলো। ফাইলগুলো দেখার সময় দেখলো সামান্য কিছু ভুল আছে, যা না ধরলেও চলে। আর এই সামান্য ভুলের জন্য সোহানা এমন ভাবে মারলো, ভাবতেই চোখ দিয়ে পানি চলে আসলো। তারপর চোখের পানি মুছে পিয়নকে দিয়ে ফাইলগুলো সোহানার রুমে পাঠিয়ে দিল। তারপর কাজ করতে থাকলো। শরীরটা ভালো লাগছে না বলে দুপুরে সোহানার রুমে গেল, গিয়ে বলল, ম্যাডাম আসতে পারি? জি আসুন। ফারহান ভেতরে যাওয়ার পর বলল, কিছু বলবেন? ম্যাডাম, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমাকে কি আজকের জন্য ছুটি দেওয়া যাবে? সকালবেলা এমনিতেই আসছেন লেট করে, এখন আবার ছুটি চাচ্ছেন? অফিস থেকে কি পেয়েছেন? কোনো ছুটি নেই, যান গিয়ে কাজ করুন। ফারহান আর কিছু বলল না, চলে আসলো নিজের জায়গাতে। এসে ভাল লাগছে না বলে মাথা নিচু করে বসে আছে। এমন সময় কে যেন বললো অফিসে আসছেন কি ঘুমানোর জন্য। এমন কথা শুনে মাথাটা উঠিয়ে সামনে তাকিয়ে দেখে সোহানা দাঁড়িয়ে আছে। ফারহান সোহানাকে দেখে মাথাটা নিচু করে দাঁড়িয়ে গেল। আর সোহানা বলল, আপনাকে কি অফিস থেকে বেতন দেওয়া হয় অফিসে এসে ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য? সরি ম্যাডাম, আর হবে না। আর যদি এমন হয় তাহলে আমি আপনাকে চাকরি থেকে বাহির করে দিতে বাধ্য হব। সোহানার কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আর সোহানা তো জানে যে তার শরীর খারাপ, তারপরে এমন করছে কেন। অনেক চেষ্টা করলো কাজে মন দেওয়ার, কিন্তু কাজে মন দিতে পারলো না। দেখতে দেখতে অফিস ছুটি হয়ে গেল। ফারহান চলে আসলো বাড়িতে এসে সোজা নিজের রুমে চলে গেল, গিয়ে শুয়ে পড়লো। আর একটু পরে ঘুমিয়ে গেল। হঠাৎ ঘুম ভেঙে গেল আর শরীরে অনেক জ্বর অনুভব করলো, মাথাও অনেক ব্যথা অনুভব করলো। অনেক কষ্টে একটা পাতলা চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো। অনেক শীত লাগছে, এই পাতলা চাদরটা শরীরকে গরম করতে পারছে। কি করবে কিছুই বুঝতে পারছে না।
অনেক জ্বর চলে এসেছে শরীরে, এত জ্বর এসেছে যে উঠে দাঁড়ানোর শক্তিটাও পাচ্ছে না। অনেক কষ্টে সোহানার দিকে মাথাটা ঘুরে দেখলো সোহানা নীলের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত। ফারহান যে এখানে জ্বরে মরে যাচ্ছে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। আর খেয়াল থাকবেই বা কি করে? আমি ওর কে যে আমার দিকে খেয়াল রাখবে? আমি মরে গেলেই তো সোহানার পথের কাঁটাটা সরে যাবে, মরে গেলেই তো নীলের সাথে গিয়ে বিয়ে করে ফেলতে পারবে। সোহানার দিকে তাকিয়ে এগুলো ভাবতে থাকলো আর জ্বর বাড়তেই থাকলো। ফারহান জ্বরে কাঁপতে থাকলো আর সহ্য করতে না পেরে অনেক কষ্টে সোহানাকে ডাক দিল। সোহানা ওর কাছে আসলো আর ফারহান বলল, সোহানা, আমার খুব জ্বর এসেছে, তুমি কি আমাকে একটু বাটি দিয়ে একটু পানি দিতে পারবে? সোহানা ওর কথা শুনে ছোট একটা বাটি দিয়ে একটু পানি দিল, তারপর আবার চলে গেল নীলের সাথে কথা বলতে। আর ফারহান তার পকেট থেকে রুমালটা বের করে সেটা ভিজে নিজে নিজে মাথায় দিতে লাগলো। অনেকক্ষণ দেওয়ার পর জ্বর একটু কমলো, কিন্তু শুতে কাঁপুনিটা কমলো না। ফারহান শীতে কাঁপছে আর সোহানা নীলের সাথে কথা বলছে, এটা দেখে অনেক কষ্ট হলো তার। যদি আজ সোহানাই আমাকে স্বামী হিসেবে মানতো তাহলে হয়তো শীতের মধ্যে এত কষ্ট আমাকে করতে হতো না। যদি সে আমার স্ত্রী হতো তাহলে এখন আমার সেবা করত, পরপুরুষের সাথে ফোনে কথা বলতো না। আজ গরিব বলে সোহানাই আমাকে স্বামী হিসেবে মানতে পারছে না। যদি বড়লোক হতাম তাহলে কি সোহানাই আমাকে স্বামী হিসেবে না মেনে পারতো? কখনোই পারতো না। আজকে গরিব বলে সোহানার কাছে আমার কোনো দাম নেই। যদি বড়লোক হতাম তাহলে সেই আমাকে দাম দিত, আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু আমি তো আর বড়লোক না, তাই সোহানাও আমাকে স্বামী হিসেবে মানতে পারে না, আমার কথাগুলো পালন করে না। আচ্ছা, আমি কি ইচ্ছে করে গরিব হয়ে জন্মেছি? আচ্ছা, গরিব বলে কি আমরা মানুষ না? সোহানার শরীরে যেই রক্ত বইছে সেই রক্ত তো আমার শরীরেও বইছে। তাহলে সোহানা এত অহংকারী কেন? কেন গরিবদের মানুষ মনে করে না? কেন আমার মতো গরিবের মন নিয়ে খেলা করে? আচ্ছা, মন কি শুধু বড় লোকদেরই আছে? গরিবের কি মন নাই? গরিবদের কি একটু ভালোবাসা যায় না? গরিবের সাথে কি একটু ভালো ব্যবহার করা যায় না? এগুলো ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে শরীর আগের মতো জ্বর নেই, আগের থেকে জ্বর অনেকটা কমেছে। কমলেও একটু জ্বর শরীরে আছে, তাই ভাবলো সোহানার কাছ থেকে আজকের জন্য ছুটি নিবে। যেই ভাবনা সেই কাজ। সোহানা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করছিল। ফারহান সোহানার কাছে গেল আর বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বল। আসলে আজকে আমার শরীরটা খারাপ, তাই আপনার কাছ থেকে আজকের জন্য ছুটি চাচ্ছিলাম। সোহানা কিছু সময় যেন কি ভাবলো, তারপর বলল, আজকে কোনো ছুটি হবে না, আজকে অফিসে অনেক কাজ, তো অফিসে যেতেই হবে। আমি কালকে সব কাজ করে দিবনে, আজকের জন্য আমাকে ছুটি দিন প্লিজ। আমি যা বলি তাই থাকে, কথা কখনো নড়চড় হয় না, বুঝছেন? ফারহান মাথাটা নিচু করে রুমের ভেতরে চলে আসলো। এসে ফ্রেশ হয় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেল নাস্তা করতে। নাস্তা করে চলে আসলো অফিসে এসে যেই নিজের ক্যাবিনে বসবে তখন মনি হলো তার একজন কলিগের নাম। মনি আসলো তার কাছে, এসে বলল, ফারহান, তোমাকে আজকে এমন দেখাচ্ছে কেন? কই, কেমন দেখাচ্ছে? কেন জানি অসুস্থ অসুস্থ লাগছে। আরে তেমন কিছু না। তারপর মনির সাথে ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেকক্ষণ হেসে কথা বলল। তারপর মনি তার ক্যাবিনে চলে গেল আর ফারহান ওর ক্যাবিনে বসে পড়ল। কাজ করতে থাকলো। কাজ করছে কিন্তু অসুস্থ থাকার কারণে কাজে মন দিতে পারছে। একটু পরে সোহানার রুম থেকে ডাক আসলো। ফারহান তার রুমের সামনে গিয়ে বলল, ম্যাডাম আসবো? আসেন। ম্যাডাম আমাকে ডেকেছেন? এই ফাইলটা দুপুরের আগে কমপ্লিট করে দেন, ভালোভাবে করবেন যেন কোনো ভুল না হয়। যদি কোনো ভুল হয় তাহলে আপনার খবর আছে। ম্যাডাম আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না, আপনি এখন আসতে পারেন। ফারহান চলে আসলো ওর ক্যাবিনে, এসে মনোযোগ দিয়ে কাজটা করতে থাকলো। দুপুর ফাইলটা নিয়ে ম্যাডামের কাছে গেল, গিয়ে বলল, ম্যাডাম আসতে পারি? জি আসুন। তারপর ফারহান সোহানার দিকে ফাইলটা দিয়ে বলল, ম্যাডাম, ফাইলটা সম্পূর্ণ কমপ্লিট। দেখি কেমন কমপ্লিট করেছেন। কিছুক্ষণ দেখার পরে বলল ফাইলটাতে নাকি ভুল আছে। ফারহান তো সোহানার কথা অবাক হয়ে সোহানার দিকে তাকিয়ে রইল। একটু পরে নিজেকে একটু স্বাভাবিক করে বলল, ম্যাডাম, আপনি জানেন আমার শরীর ভালো না, আর ফাইলটা দেখার সময় মনে হয় একটু ভুল হয়ে গেছে। আমি তো অসুস্থ, আবার ঠিক করতে গিয়ে যদি ভুল করে ফেলি, তাই বলি কি আপনি ফাইলটা ঠিক করে ফেলুন। তো সাহস কত বড়, তুই আমাকে ফাইল ঠিক করতে বলিস? আমি যদি ফাইল ঠিক করি তাহলে তোর মতো ছোট লোককে কেন রেখেছি আমার অফিসে? কেন তোকে মাস শেষে বেতন দিচ্ছি? যা গিয়ে ফাইল ঠিক কর। সোহানার কথা শুনে অনেক রাগ উঠে গেল। মনটা চাইছিল সোহানাকে ঠাটিয়ে দুইটা চর মেরে বলতে, তোর অফিসে আর কাজই করবো না, কিন্তু কিছু বলতে পারলো না। যদি কিছু বলে তাহলে চাকরি থেকে বের করে দেবে, আর চাকরি না করলে যে সংসারও চলবে না, চাকরি না করলে যে বাবা মায়ের মুখে 2 মুঠো ভাত তুলে দিতে পারবে না। তাই নিজের রাগটাকে
মারতি করে মাথাটা নিচু করে ফাইলটা নিয়ে চলে আসলো নিজের ক্যাবিনে। ক্যাবিনে এসে ভালো করে ফাইলটা দেখতে লাগলো। অনেকক্ষণ দেখার পরে ছোট একটা ভুল পেল, যেটা ধরলেও চলে আবার না ধরলেও চলে। এই সামান্য ভুল থাকতেই পারে, তাই বলে এমন করবে? তারপর ভুলটা ঠিক করে আবার সোহানার রুমে গেল, গিয়ে বলল, ম্যাডাম আসবো? জি আসেন, এই যে ম্যাডাম ফাইলটা। এখানে রাখুন আর এই ফাইলগুলো নিয়ে যান। কালকের মধ্যে সব কমপ্লিট করে দিবেন, আর কোনো ভুল যেন না হয়। ম্যাডাম, একদিনের মধ্যে এতগুলো ফাইল আমার পক্ষে কমপ্লিট করা সম্ভব না। এই কয়েকটা ফাইল একদিনে কমপ্লিট করতে পারবেন না? তাহলে কিসের জন্য অফিসে আসেন? আবার আব্বু বলতো আপনি নাকি অফিসের সবচেয়ে কাজে ভালো কর্মচারী। ফারহান কিছু না বলে ফাইলগুলো নিয়ে সোহানার ক্যাবিন থেকে নিজের ক্যাবিনে চলে আসলো আর ফাইলগুলো কমপ্লিট করতে লাগলো। ফাইল দেখতে দেখতে প্রায় রাত 9টা বেজে গেল আর মাত্র 3টা ফাইল। সে 3টা ফাইল নিয়ে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বের হলো। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে কিন্তু কোনো কিছুই পাচ্ছে না, তাই হাঁটা শুরু করে দিল। একটু হাঁটার পরে শরীরটা অনেক খারাপ লাগছিল, তাই একটা দোকানে গিয়ে বসলো। দোকানে বসার কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে দোকানের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। মেয়েটাকে অনেক চেনা চেনা লাগছিল, কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। ফারহান মেয়েটার দিকে তাকিয়ে সব ভাবছে আর মেয়েটা তার সামনে এসে ডাকছে, তুই ফারহান না? কিন্তু আপনি কে? আরে আমি মেঘলা, আমাকে তুই চিনতে পারতেছিস না? ও তুই? সরি রে, তোকে চিনতে পারি নাই। ইটস ওকে। তা কেমন আছিস? ভালো না রে, তুই? আমি ভালো আছি। আচ্ছা তুই ভালো নাই কেন? পরে এক সময় বলবো নে। তা এখানে কি করিস আর দেশে আসছিস কবে? কালকেই দেশে আসছি আর তোকে দেখতে খুব ইচ্ছে করতেছিল, তাই তোদের বাড়ি চাইতেছিলাম। ও আমাকে তোর মনে আছে দেখছি। তোকে ভুলে যাব? এটা তুই ভাবলি কি করে? হারে মজা করলাম। তা তোর হাতে এগুলো কিসের ফাইল? আর বলিস না, এমন একটা অফিসে চাকরি করি যেখানে আমাকে চাকরের মতো খাটায়। দেখ, এখনো 3টা ফাইল দিয়ে দিচ্ছে কমপ্লিট করতে। আবার যদি ফাইলের মধ্যে একটু ভুল হয় তাহলে অনেক অপমান সহ্য করতে হয়। তাহলে চাকরিটা ছেড়ে দিচ্ছিস না কেন? চাকরি ছেড়ে দিলে আমি আমার বাবা মায়ের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো না রে, তাই এখনো চাকরিটা করতেছি। কিন্তু এখন অনেক খারাপ লাগে রে। তুই কালকেই এই চাকরি ছেড়ে দিবি? চাকরি ছেড়ে দিলে আমার বাবা ও মাই যে না খেয়ে মরে যাবে রে। কে বলছে না খেয়ে মরে যাবে? আমি তোকে নতুন চাকরি দিব আমার অফিসে, তাও আবার ম্যানেজার পদে। করুণা করছিস? আমার উপর দয়া দেখাচ্ছিস? কি বলছিস এসব ফারহান? শোন, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর বিপদের সময় যদি আমি তোকে সাহায্য না করি তাহলে কে করবে? আর তুই এটাকে করুণা বা দয়া কেন ভাবতেছিস? আমি তোকে আমার অফিসে ম্যানেজার পদটা উপহার হিসেবে দিলাম। চুপ। এখন চল, তোদের বাড়িতে যাব। আঙ্কেল আন্টিকে কতদিন ধরে দেখি না। চল চল তাহলে এই গরিবের বাড়িতে। তারপর রাত প্রায় 9:30টায় মেঘলাকে নিয়ে বাড়িতে ফারহান চলে গেল ওর রুমে। এসে দেখলো সোহানা ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত। ফারহান কিছু না বলে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো খাবার খাওয়ার জন্য। এসে দেখে মেঘলাকে আম্মু নিজের হাতে খাওয়াতি আর মেঘলাও বাচ্চাদের মতো খাচ্ছে। তারপর ফারহান খাওয়া দাওয়া করে চলে আসলো ছাদে। ছাদে এসে একটা কোনায় গিয়ে বসে আছে, তখনই কেউ আসলো বলে মনে হলো। তাকিয়ে দেখলো মেঘলা এসেছে ছাদে। মেঘলা ছাদে এসে পাশে বসলো, মনে হচ্ছে মনটা খারাপ, তাই মেঘলাকে জিজ্ঞেস করলো, কিরে, তোর মন খারাপ কেন? জানিস ফারহান, আজকে না তোর মাকে দেখে আমার মায়ের কথা অনেক মনে পড়ছে। তাহলে আন্টিকে কল দে। এই কথা বলতেই মেঘলা কেঁদে দিল আর একটু পরে বলল, ফারহান, আমার আম্মু আর বেঁচে নাই রে। গত মাসে আম্মু মারা গেছে। কথাটা বলেই মেঘলা কান্না শুরু করে দিল। আর ফারহান ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেল, মুখের ভাষা হারিয়ে ফেললো। কি বলবে কিছুই বুঝতে পারছে না। আর মেঘলার কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে আন্টি মারা গেছে। মেঘলার মুখ থেকে আন্টির মৃত্যুর খবরটা জানার পর চোখ দিয়ে এমনিতেই পানি আর ভেতরে অনেক কষ্ট। তারপর মেঘলাকে নিয়ে ছাদ থেকে নেমে আসলো। মেঘলাকে ড্রয়িং রুমে দিয়ে চলে আসলো নিজের রুমে। রুমে এসে দেখে সোহানা ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় সোহানাকে অসুন্দর আর মায়া পেল। সোহানার দিকে এক নজর তাকিয়ে আছে। তারপর ফাইলগুলো কমপ্লিট করে শুয়ে পড়লো। কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে মনে নেই। পরের দিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। তারপর ফারহান ফ্রেশ হয়ে নাস্তা করে ফাইলগুলো নিয়ে চলে আসলো অফিস। ফারহান আসার একটু পর সোহানা অফিসে আসলো। আসার পরে ফারহান ফাইলগুলো নিয়ে তার রুমে গেল, গিয়ে বলল, ম্যাডাম আসবো? আসেন। এই যে ম্যাডাম ফাইলগুলো দেন। তারপর সোহানা ফাইলগুলো দেখতে লাগলো। ফারহান চুপ করে বসে। ফারহান মনে মনে বলছে, আজকে যদি সোহানাই কিছু বলে তাহলে চাকরিটা ছেড়ে দিব, আর এত অপমান সহ্য করব না। একটু পরে সোহানা বলল, একটা কাজও কি ঠিক করে করতে পারেন না? কি হয়েছে ম্যাডাম? এই ফাইলটাতে তো ভুল কেন? কাজ করার সময় মন কোথায় থাকে আল্লাহ জানে। কেন আব্বু আপনার মতো একটা ছোট লোকে চাকরি দিয়ে? অনেক বলেছেন ম্যাডাম, আর না দেখি ফাইলটা। সোহানা ফারহানের দিকে ফাইলটা এগিয়ে দিল। ফারহান ফাইলটা দেখে বলল, এই সামান্য ভুলের জন্য আপনি আমাকে এত কিছু বললেন?
এত অপমান করলেন। আপনি চান আমি যেন আপনার অফিসে চাকরি না করি, তাই তো? তার জন্যই তো এত অপমান করেন, তাই না? এইটা আমাকে বললেই পারতেন, আমি চাকরিটা ছেড়ে দিতাম। শুধু শুধু কেন আমাকে এত অপমান করলেন? কেন আমার বাবা মাকে এত গালি দিলেন? আমি আপনার অফিসের কর্মচারী, চাকর না। এই কথাগুলো বলে সেখান থেকে চলে আসলো। আর এতক্ষণ সোহানা ফারহানের কথাগুলো এক ধ্যান দিয়ে শুনে কিছুই বলছিল না। সোহানা হয়তো অনেক অবাক হয়েছে ওর মুখে এমন কথাগুলো শুনে। ফারহান সোহানার রুম থেকে বের হয়ে সোজা নিজের টেবিলে এসে একটা রিজাইন লেটার লেখে আবার সোহানার রুমে। ফারহান এবার কোনো অনুমতি না নিয়ে সোজা ওর রুমে ঢুকে গেল। তারপর সোহানার সামনে রিজাইন লেটারটা দিয়ে বলল, ম্যাডাম, আজ থেকে আপনার অফিসের চাকরিটা আমি ছেড়ে দিলাম। এই লেটারে সাইন করে দিয়েন। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল দিতে মেঘলা এসে দরজা খুলে ফারহান সোজা ওর রুমে চলে গেল। গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলো ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় মেঘলা এসে পাশে দাঁড়ালো আর বলল, কি রে, তোর কি হয়েছে? সোহানার কি আজকেও তোকে অপমান করছে? তোকে না বললাম চাকরিটা ছেড়ে দিতে? চাকরিটা আজকে ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছি। আচ্ছা বল, আমাদের অফিসে জয়েন করছিস? কালকে থেকেই করতে চাই। কালকে না, পরশু থেকে করিস। আর এই 2 দিন তোর কাজ হলো আমাকে নিয়ে ঘোরাঘুরি করা। অনেক দিন পরে দেশে এসেছি, এখনো ঘোরা হয়নি। বিকেলে তোর সাথে ঘুরতে যাব। আচ্ছা, বিকেলে রেডি হয়ে থাকিস। ঠিক আছে। তারপর দুজনে নিচে আসলো। এসে আম্মুকে বললো খাবার দিতে। আম্মু ওদের দুজনকে খাবার দিল। ফারহান আর মেঘলা খেয়ে চলে আসলো রুমে। এসে দুজনই গল্প করতে থাকলো। মেঘলা এক সময় বলল, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। তো তোর বউ দেখতে কেমন? দেখতে মাশাআল্লাহ একটা পরীর মতো। কিন্তু কিন্তু কি? কিছু না। আমার কাছে বল, কিন্তু কি? আরে কিছু না। বুঝছি, আমাকে তুই বন্ধু ভাবিস না। আচ্ছা শোন তাহলে। ফারহান মেঘলাকে সব বলল, যদি মেঘলা কিছু করতে পারে। বল এখন আমি কি করব? এখন একটা কাজ কর, প্রতি রাতে সোহানাকে বলবি, সোহানায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তারপর মেঘলার সাথে অনেকক্ষণ গল্প করে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। আর মেঘলা তার রুমে গেল রেডি হতে। একটু পরে মেঘলা রেডি হয়ে তারপর আম্মুকে বলে ফারহান আর মেঘলা ঘুরতে বের হলো। অনেক ঘোরাঘুরির পরে মেঘলাকে নিয়ে চিরচেনা নদীর পাড়ে চলে আসলো। মেঘলা আর ফারহান একটা গাছের নিচে গিয়ে বসলো। দুজনেই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা। দুজনেই নদীর দিকে তাকিয়ে আছে। একটু পরে নীরবতা ভেঙে মেঘলা বলল, ফারহান, যদি সোহানায় তার বয়ফ্রেন্ডের চলে যায় তখন তুই কি করবি? জানি না কি করব, কিন্তু এইটুকুই জানি সোহানাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সোহানাকে তুই অনেক ভালোবাসিস, তাই না? নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি এই কয়েকদিনে। এই পৃথিবীটা বড়ই অদ্ভুত, তাই না? কেউ ভালোবাসা পায় না আর কেউ ভালোবাসা পেয়েও চায় না। সোহানাই অনেক ভাগ্যবান যে তোর মতো স্বামী পেয়েছে। স্বামী পেয়েছে ঠিকই, কিন্তু সে তো আমাকে স্বামী হিসেবে মানে না। একদিন ঠিক মানবে, দেখে নিস। তোর ভালোবাসা সে ঠিকই বুঝবে। তাই যেন হয়। তারপর মেঘলাকে নিয়ে বাসায় চলে আসলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। সোহানা বাসায় চলে এসে মেঘলা ওকে বললো আজকে সোহানাকে ভালোবাসি কথাটা রাত্রে বল। সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। ফারহান সোহানার আগের রুমে চলে এসেছে। একটু পরে সোহানাও আসলো। সোহানা আসার পর মেঘলার কথা মতো সোহানাকে বলল, সোহানা, তোমাকে কি বলার ছিল? বল। সোহানা, এই কয়েকদিনে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সোহানা, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। ঠাস 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 করে সোহানা ফারহানকে 4টা থাপ্পড় মারলো। তারপর বলল, তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসায়? আর তুই ভাবলি কি করে তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি ভালোবাসবো? তুই কি ভুলে গেছিস তুই আমার অফিসের সাধারণ একজন কর্মচারী? তোর মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? যা দূরে গিয়ে মর, ফহিন্নি ভিখারি কোথাকার। আরো অনেক কথা শুনিয়ে সোহানা বারান্দায় চলে গেল। আর ফারহান সেখানে বসে পড়লো। আর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো। সোহানার কথায় মনটা ভেঙে চুরমার হয়ে গেল। নিজেকে নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে। সোহানার বলা কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। তারপর অনেকক্ষণ সেখানে বসে কান্না করে চলে আসলো ছাদে। ছাদে এসে দেখে মেঘলা আগে থেকে ছাদে এসে বসে আছে। ফারহান মেঘলার কাছে গেল, গিয়ে মেঘলার পাশে বসলো। মেঘলা ওকে দেখে বলল, কি রে, সোহানাকে আজকে প্রপোজ করেছিলি? তা সোহানা কি বললো? ফারহান মেঘলাকে সবকিছু বললো আর কান্না করে। তারপর মেঘলা বলল, আরে পাগল, তুই কান্না করতেছিস কেন? আমাদের প্ল্যানের কথা কি ভুলে গেলি? না রে, ভুলে যাইনি, কিন্তু সোহানার বলা কথাগুলোতে অনেক কষ্ট হচ্ছে। কিছু পেতে হলে কিছু কষ্ট করতেই হয়, বুঝছিস? তারপর মেঘলার সাথে আরো কথা বলে চলে আসলো রুমে। এসে সোফাতে শুয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠতে মেঘলা এসে বলল তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। ফারহান প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে রাজি হতেই হয়েছে।
মেঘলার সাথে ঘুরতে ঘুরতে দিনটা কেটে গেল। রাতে কালকের মতো আজকেও প্রপোজ। তারপর আর কি, কালকের মতো থাপ্পড় আর অপমান করলো। ফারহান সবকিছু মুখ বুজে সহ্য করে নিল। তারপর একটু কান্না করে সোফায় ঘুমিয়ে গেল। আর সোহানা নীলের সাথে কথা বলতে লাগলো। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মেঘলাকে নিয়ে তাদের অফিসে গেল। অফিসে যাওয়ার পরে মেঘলার বাবা সাথে দেখা হলো। ওনার সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর তিনি ফারহানকে ওর কাজ বুঝিয়ে দিলেন। ফারহান চলে গেল কাজ করতে। ফারহান কাজ করছে আর মেঘলা পাশে বসে দেখছে। বিকেলে কাজ শেষ করে বাইর হয়ে দেখে মেঘলা ওর জন্য গাড়ি নিয়ে বসে আছে। ফারহান গিয়ে বসে পড়লো গাড়িতে। তারপর গাড়ি চলে আসলো বাসায়। ফারহান রুমে চলে আসলো। এসে দেখে সোহানা আগে অফিস থেকে চলে এসেছে। ফারহান তাকে কিছু না বলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো খাবার টেবিলে। সবার সাথে বসে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। একটু পরে সোহানা আসলো। আজকেও তাকে প্রপোজ করলো ফারহান, আর তার বিনিময়ে থাপ্পড় আর অপমান ছাড়া কিছুই পেল না। তারপর সোহানার থাপ্পড় আর অপমান নিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সকালে কালকের মতো উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলো। বিকেলে কাজ শেষ করে বাসায় আসলো। আজকে আর মেঘলার সাথে আসেনি, সে তার নিজের বাসায় চলে গেছে। প্রতি রাতের মতো আজকে সোহানাকে প্রপোজ। আজকেও সোহানা থাপ্পড় আর অপমান করে বারান্দাতে চলে গেল, আর সে একটু কান্না করে সোফায় শুয়ে পড়লো। এভাবে কাটতে থাকলো ফারহান আর সোহানার দিন। সোহানাকে ফারহান প্রতি রাতে করে, আর সোহানা থাপ্পড় আর অপমান। এখন আর আগের মতো কান্না করে না, কারণ এখন সোহানার থাপ্পড় আর অপমান সহ্য করার অভ্যাস হয়ে গেছে। দেখতে দেখতে চলে গেল 4টা মাস। এখনো সোহানা ফারহানের সাথে খারাপ ব্যবহার করে। এখনো প্রতি রাতে সোহানাকে প্রপোজ করে, আর সোহানা থাপ্পড় আর নানান কথা শোনায়। আজকে অফিস থেকে আসার সময় মেঘলাকে বলল, মেঘলা সোহানাকে মনে হয় আমি পাবো না রে। কেন হঠাৎ এই কথা বলতেছিস কেন? দেখ, এই 4টা মাস ধরে আমি তাকে ভালোবাসার কথা বলতেছি, আর সে আমাকে থাপ্পড় আর অপমান করতেছে। এখন কি তোর মনে হয় সোহানাকে আমি পাবো? পাবি। আচ্ছা শোন, আজকে থেকে তুই আর সোহানাকে প্রপোজ করবি না, তার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবি না, আর সোহানাকে দেখিয়ে দেখিয়ে আমার সাথে প্রেম করার অভিনয় করবি, ঠিক আছে? এগুলো করলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর মেঘলার সাথে আরো অনেক কথা বলে বাসায় চলে আসলো। এসে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসলো রুমে। রুমে এসে দেখে সোহানা সোফাতে বসে আছে। সে গিয়ে বসলো। খাটে গিয়ে বসুন, আমি এখন এখানে ঘুমাবো। বললো। সোহানা এই কথা শুনে খাটে গিয়ে বসলো, আর ফারহান গিয়ে সোফাতে শুয়ে পড়লো। সোফাতে শোয়ার সাথে সাথে মেঘলার ফোন দিল। ফারহান ফোন ধরে বলল, বাসায় গিয়ে পৌঁছেছো? বাসায় যেতে কোনো সমস্যা হয়নি তো? কিরে, সোহানা কি তোর পাশে? এখন কি করো বাবু? এই তো শুয়ে আছি। তুই? আমি তোমার কথা ভাবতেছি। ওই, এখন তুই কথা বলতে বলতে সাথে চলে যা, ঠিক আছে? আচ্ছা, কালকে আমরা কোথায় দেখা করছি? চুপ। ও, পার্কে। কখন আসবো? তুই বল। ও, অফিস ছুটির পরে। ঠিক আছে, বাই বাবু। তারপর ফোন কেটে দিয়ে ফারহান ঘুমিয়ে যাওয়ার ভান করে শুয়ে পড়লো। আর সোহানা চলে গেল নীলের সাথে কথা বলতে। তারপর ফারহান ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ঘুমাচ্ছিল, হঠাৎ কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে সোহানা নীলের সাথে কথা বলছে আর অনেক কান্না করছে। ফারহান একটু বারান্দার কাছে গেল তাদের কথাগুলো শোনার জন্য। ফারহান বারান্দার কাছে গিয়ে শুনতে পারলো সোহানা বলছে, নীল, বিশ্বাস করো, আমি এখন ফারহানকে স্বামীর অধিকার দেই নাই। আমার আর ফারহানের মধ্যে কোনো সম্পর্ক নাই। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। নীল প্লিজ, তুমি দেশে আসো আর এই বাড়ি থেকে নিয়ে যাও। আমি আর এখানে থাকতে চাই না। সোহানা প্লিজ, তুমি ফারহানকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। এমন কথা বলো না প্লিজ। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি তো আমার সব। তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না? ছি নীল, ছি। এই নোংরা কথাটা তুমি আমাকে বলতে পারলে? জানো ফারহান আমাকে কত ভালোবাসে। শুধু তোমার জন্য আমি ওর ভালোবাসাকে কোনো দাম দিই নাই, আর তুমি আমাকে এইসব কথা বললে? যাও, তোমার মতো এমন নোংরা স্বভাবের ছেলে আমার দরকার। আজকের পরে তুমি আর আমাকে ফোন দিবে। বলে সোহানা ফোনটা কেটে দিল আর কান্না করতে লাগলো বারান্দায় বসে। আর ফারহান ঘরের ভেতর থেকে সোহানার কথাগুলো শুনছিল। সোহানা সেখানে বসে বসে অনেক কান্না করছে, আর ফারহান মন চাচ্ছে সোহানাকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো মুছে দিতে। কিন্তু ফারহান যে সোহানার প্রতি দুর্বল হলে চলবে না, কঠোর হতে হবে, অনেক কষ্ট দিতে হবে। ওর মনের অহংকারগুলো কষ্ট দিয়ে দূর করতে হবে। ফারহানের করা সকল অপমানের প্রতিদান দিতে হবে। এগুলো ভাবছে এমন সময় দেখলো সোহানার চোখ মুছে রুমের দিকে আসছে। ফারহান তাড়াতাড়ি গিয়ে সোফাতে শুয়ে পড়লো আর ঘুমের ভান ধরে লাগলো। সোহানার রুমে এসে ফারহানের পায়ে ধরে মাফ চাইতে থাকলো আর বলতে লাগলো, ফারহান, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা না বুঝে দিনের পর দিন তোমাকে অপমান করেছি, অনেক থাপ্পড় মেরেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তোমার সব কথা আমি শুনবো। তুমি যেভাবে চলতে বলবে সেইভাবেই চলবো। তোমাকে আর কখনো আমি অপমান করব না, থাপ্পড় দিব না। প্লিজ তুমি আমাকে তোমার করে নাও। জানো ফারহান,
আজকে আমাকে নীল অবিশ্বাস করেছে। সে বলেছে আমি নাকি একটা নষ্ট মেয়ে। এই কথাটা বলেই সোহানা কান্না করে দিল। আর ফারহান ঘুমের ভান ধরে সবকিছু শুনতে লাগলো। আজকে নিজেকে অনেক সুখী মনে হচ্ছে, কারণ আজকে সোহানা ওকে মেনে নিয়েছে। কিন্তু সে যে এখন সোহানাকে মানবে না, তাকে অনেক কষ্ট দেবে, এটা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। তারপর ফারহান ঘুমিয়ে গেল, আর সোহানাও পায়ের কাছে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে সোহানার ডাকে ঘুম ভাঙলো। ফারহান উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিল। এমন সময় সোহানা কোথা থেকে যেন আসলো, এসে একটা কালো শার্ট দিল পরতে। ফারহান কালো শার্টটা সোহানাকে রাখতে বলল, আর বলল, দেখেন, আলমারিতে নীল একটা শার্ট প্যাকেটে আছে, সেই শার্টটা দেন, আমি সেটা পরবো। সোহানা বলল, আজকে এই শার্টটা পরো, তোমাকে খুব সুন্দর লাগে। এই যে ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে? কেন বলো তো? এই যে আপনি আমাকে তুমি করে বলতেছেন, আবার শার্ট চয়েস করে দিচ্ছেন, তাই বললাম আর কি। স্বামী আমি, তাও আবার আপনার ব্যাপারটা হাস্যকর না? এখানে হাসার কি আছে? তুমি আমার স্বামী, এটা আমি বলতেই পারি, তাই বলেছি। তাই বলে কি হাসতে হবে? 2-3 পরে আপনার আর আমার ডিভোর্স হয়ে যাবে, আর আপনি অন্যের বউ হয়ে যাবেন, আর এখন বলছেন আমি নাকি আপনার স্বামী, তাই হাসলাম। আর আমার নীল শার্টটা দিন, আমি এখন পরে অফিসে যাব। আজকে অফিসে না গেলে হয় না? আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে যেতেই হবে। তারপর সোহানার কিছু বলল না, শার্টটা দিয়ে চলে গেল। ফারহান সোহানার চোখে স্পষ্ট জল দেখতে পেল, আর একটু বললেই কান্না করে দিত। কি রে, কি অবস্থা? এই তো ভালো, তোর? এই তো আছি একরকম। আচ্ছা, কালকের ওষুধে কি কাজ হয়েছে? একটু হয়েছে। আচ্ছা, আজকে কি অফিস ছুটির পরে সত্যি সত্যি পার্কে যাবি? হুম। তারপর মেঘলার সাথে আরো অনেক কথা কাজ করতে থাকলো। কাজ করতে করতে দুপুর গিয়ে বিকেল হয়ে গেল। মেঘলা ফারহানকে নিয়ে রিক্সা করে চলে আসলো পার্কে। আসার সময় সোহানার অফিসের সামনে দিয়ে পার্কে আসলো। আসার দেখলো সোহানা ফারহান আর মেঘলাকে রিক্সায় করে আসতে দেখলো। একটু পরে দেখলো সোহানা ওদের পিছু নিয়েছে। ফারহান আর মেঘলা পার্কে চলে আসলো। এসে একটা কোণাতে একটা বেঞ্চে গিয়ে ফারহান আর মেঘলা বসলো। একটু পরে দেখলো সোহানা ওদের ফলো করতে করতে এখানে চলে এসেছে। ফারহান সোহানায় এসে পড়েছে, অভিনয় শুরু করে দে। ঠিক আছে, সোহানার কাছে আসলে তুই কথা বল, শুরু করে দিবি। ঠিক আছে। সোহানা এসে ওদের পেছনের একটা বেঞ্চে বসলো। বসার সাথে সাথে মেঘলা বলতে শুরু করলো, ফারহান, তোমাকে ছাড়া আমার আর থাকতে মন চায় না। তুমি প্লিজ ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। আমারও তোমাকে ছাড়া থাকতে মনে চায় না বাবু, আর কিছুদিন অপেক্ষা করো, আমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। প্লিজ ওই ড্যানিটাকে তুমি তাড়াতাড়ি ডিভোর্স দাও, ওকে দেখলেই আমার কাজ চলে যায়। ঠিক আছে, আমি কালকে উকিলের কাছে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে যাব। এখন খুশি? খুশি, অনেক অনেক খুশি বলে ওকে জড়িয়ে ধরল। আর ওইদিকে ফারহানের মেঘলার কথা শুনে সোহানা কান্না করতে করতে চলে গেল। সোহানার চলে যাওয়ার পরে মেঘলা ওকে ছেড়ে দিল আর বলে, চল ফারহান, অনেক দিন ধরে বাইরে তোর সাথে ঘুরি না, আজকে অনেক ঘুরবো। চলো। তারপর মেঘলার সাথে অনেক ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে 10টা বাজে বাসায় আসলো। বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে দেখলো সোহানা কান্না করছে, আর জানি সে কেন কান্না করছে। তারপর জিজ্ঞেস করলো, আপনি কান্না করছেন কেন? আমার কথা শুনে সোহানা মাথা তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হলো, কিছু বলছেন না কেন? কি হলো, কথা কি কানে যায় না? আপনি কান্না করতেছেন কেন? এই কি, আপনি এত রাতে কান্না করতেছেন কেন? কি হলো, কথা বলতেছেন না কেন? কি হলো বলেন, আপনি কান্না করতেছেন কেন? তারপর সোহানা ওকে কিছু না বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর কান্না করতে থাকলো। ফারহান কোন রকম সোহানাকে তার বুক থেকে সরিয়ে দিয়ে ওটা চর লাগে। সমস্যা কি আপনার? কি করছেন? সরি, আমি আপনাকে এখন ভালোবাসতে পারবো না। আমি এখন মেঘলাকে ভালোবাসি। কিছুদিন পরে আমি আপনাকে ডিভোর্স দিয়ে মেঘলাকে বিয়ে করব। আর আপনি এখন কেন আমার মতো ছোট লোক, লজ্জা বদমাস একটা ছেলেকে কেন ভালোবাসবেন? আমাকে ভালোবাসলে আপনার মান সম্মান তো কমে যাবে। আর আপনি যে এখন আমাকে ভালোবাসেন, এটা লোকে জানলে হাসাহাসি করবে। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আমি ভুলটা বুঝতে পেরেছি, আর লোকে কি বলবে না বলবে তা নিয়ে আমার যায় আসে না। সরি, আমি এখন মেঘলার মনটা ভাঙতে পারবো না, কারণ আমি জানি একজনের মন ভাঙলে কত কষ্ট হয়। আর কয়েকদিনের মধ্যেই আপনার আর আমার ডিভোর্স হয়ে যাবে। এখন এগুলো বলছেন কেন? এইগুলো বলছি কারণ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কেন, নীলের কি হয়েছে? সে কি আমার মতো গরিব হয়ে গেছে, নাকি বিয়ে করে ফেলেছে? অনেক রাত হয়ে গেছে, সরেন, এখন আমি ঘুমাবো। সকালে আবার আমার অফিস আছে। তুমি ইচ্ছে করলে আমার সাথে খাটে ঘুমাতে পারো। সরি, আমার মতো ছোট লোকের, আপনার মতো ধনী ঘরের মেয়ের সাথে এক বিছানাতে ঘুমাতে পারবো না। এই কথাটা বলার পরে সোহানের মুখটা কালো করে খাটে গিয়ে শুয়ে পড়লো। আর ফারহান সোফায় শুয়ে শুয়ে ভাবছে, আমাকে অনেক কষ্ট দিছো, অনেক অপমান আর চড় দিছো, এখন দেখো কেমন লাগে।
তুমি আমাকে যেই পরিমাণ কষ্টগুলো দিছো আমিও ঠিক তোমাকে সেই পরিমাণ কষ্ট দিব, তারপর তোমাকে মেনে নিব। এগুলো মনে মনে ভাবতে থাকলো। একটু পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সকালে ফারহান, এই ফারহান ওঠো, তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। ফারহান ঘুম থেকে উঠেই তুই কোন অধিকারে আমার গায়ে হাত দিয়েছিস? আর তোকে কি আমি ডাকতে বলেছি? আর কোনোদিন যদি এমন দেখি তাহলে তোর খবর আছে। সোহানা ফারহানের কথা শুনে কান্না করতে করতে নিচে চলে গেল আর ফারহান চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রওনা হলো। বাড়ির বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কিন্তু কোনো রিক্সা পাচ্ছে না। হঠাৎ সোহানার গাড়ি এসে ফারহানের সামনে দাঁড়ালো। সোহানা জানলা দিয়ে বলল, গাড়ির ভেতরে আসো, আমি তোমাকে তোমার অফিসে নামিয়ে দিয়ে আসি। সরি, আমি আসলে কোনো বড়লোক মানুষের গাড়িতে উঠি না। অফিসে এসে নিজের ডেস্কে বসে কাজ করছিল। তখনই মেঘলার আগমন। কি রে, কি করিস? এই তো কাজ করতেছি রে। চল আমার সাথে। কোথায় যাবি? তোকে আমি আসতে বলছি, আই এত প্রশ্ন করতেছিস কেন? সরি ম্যাডাম। ওই, আমি তোর কিসের ম্যাডাম? হ্যাঁ, আর একদিন যদি তুই আমাকে ম্যাডাম বলিস তাহলে তোর একদিন আর আমার যতদিন লাগে। তারপর মেঘলার সাথে মেঘলার গাড়িতে গিয়ে বসলো। মেঘলা গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পরে ওরা একটা কফি শপের কাছে পৌঁছে গেল। তারপর মেঘলা ফারহানকে কফি শপের ভেতরে নিয়ে গেল। ফারহানও কিছু না বলে মেঘলার সাথে কফি শপের ভেতরে চলে গেল। তারপর মেঘলা 2 কাপ কফি অর্ডার করলো। একটু পরে কফি চলে আসলো। ফারহান কফি খেতে লাগলো। এখনো মেঘলার সাথে কোনো কথা বলেনি। কি কাজ? একটু পরে সোহানা এসে কফি খেতে আসবে, আর সোহানায় আসার সাথে সাথেই আমরা প্রেমের অভিনয় করব। এখন কি আমার সাথে রাগ করে থাকবি? ফারহান কিছু না বলে হেসে দিল। ফারহান আর মেঘলার হাসাহাসি করছে। এমন সময় সোহানা আসে। ফারহান আর মেঘলাও প্রেম অভিনয় শুরু করে দিল। মেঘলা বলল, আচ্ছা বাবু, তুমি আমাকে বিয়ে করবে কবে? এই মাসের শেষ দিয়ে ওই ডাইনিটাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব বাবু। ওই নষ্টা মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই না বাবু? বাবু। এদিকে সোহানা ওর আর মেঘলার এই কথাগুলো শুনে সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। একটু পরে ফারহান আর মেঘলাও চলে আসলো। মেঘলা বলল সে নাকি মার্কেটে যাবে, তাই কফি শপ থেকে সোজা চলে আসলো মার্কেট। মেঘলার মার্কেট করতে করতে প্রায় 3 ঘন্টা লাগলো। আল্লাহ জানে মেয়েদের মার্কেট করতে এত সময় কেন লাগে। মার্কেট শেষ করে মেঘলাকে নিয়ে ঘুরতে থাকলো। তারপর রাতে একটা রেস্টুরেন্ট থেকে দুজন খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে গেল। বাসায় এসে কলিং বেল দিতে সোহানা দরজা খুলে দিল। মনে হচ্ছে ওর জন্য দরজার পাশে বসে অপেক্ষা করছিল। ফারহান কিছু না বলে রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়ল। একটু পরে সোহানা রুমে আসলো আর বলল, অফিস তো ছুটি হয়েছে সেই সন্ধ্যায়, তুমি এখন বাড়ি ফিরলে কেন? অবশ্যই আমাকে দিতে হবে। ঠাস ঠাস করে সোহানাকে 2টা থাপ্পড় দিয়ে বলল, শোন, আমি তোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই, আর কখনো আমার কাছে কোনো কিছুর কৈফিয়ত জানতে আসবি না। যদি আসিস তাহলে আজকের থেকে বেশি জোরে মাইর খাবি, কথাটা যেন মাথায় থাকে। আর তুই যে সময় অনেক দেরি করে বাসায় ফিরতি, তখন কি আমি তোর কাছ থেকে কৈফিয়ত চাইতাম? কখনোই চাইতাম না। সো তুইও আমার কাছে কোনো কৈফিয়ত চাবি না। আর মাকে বলিস আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। সোহানা মাথাটা ঝুলিয়ে হ্যাঁ বলল। তারপর ফারহান ঘুমিয়ে গেল। এভাবেই চলছিল দিনকাল। ফারহান সোহানাকে আগে থেকে আরো বেশি কষ্ট আর অপমান করে আর থাপ্পড়ও দেয়। দেখতে দেখতে 5 মাস 20 দিন শেষ হয়ে গেল। আর বাকি আছে মাত্র 10 দিন। ফারহান আর সোহানা ডিভোর্স হয়ে যাবে এরপর। এটা ভাবতে মনের মধ্যে ব্যথা অনুভব করতে থাকলো। মনে হচ্ছে কেউ ওর কলিজা আর মনের মাঝখানে হাতুড়ে দিয়ে পেটাচ্ছে। ভাবলো এই 10টা দিন সোহানাকে অনেক কষ্ট দেবে, তারপর সোহানাকে আপন করে নেবে। যেই ভাবনা সেই কাজ। আজকে মেঘলাকে বাড়িতে নিয়ে আসলো। ফারহান আর মেঘলা প্রেমের অভিনয় করবে তা দেখে সোহানা কষ্ট পাবে, তার জন্য মেঘলাকে বাড়িতে নিয়ে আসা। কারণ হলো কোনো মেয়ে তার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবে না। তাই মেঘলাকে এই 10 দিনের জন্য বাড়িতে নিয়ে আসলো ফারহান। ফারহানের সাথে মেঘলাকে বাড়িতে ঢুকতে দেখে সোহানার মনটা খারাপ করে রুমে চলে গেল। ফারহান মেঘলাকে নিয়ে আম্মুর কাছে গেল আর বলল, আম্মু দেখো কে এসেছে। কে এসেছে রে? এটা বলার পরে মেঘলা ওর পেছন থেকে আম্মুর সামনে আসলো। মেঘলা আম্মুর সামনে যেতেই বলা শুরু করে দিল, কি রে মা, কেমন আছিস? ভালো আন্টি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা তোর আব্বু কেমন আছে? তারা আসলো না কেন? তারাও ভালো আছে, আর তারা আজকে দেশের বাইরে যাচ্ছে 10 দিনের জন্য, তাই আসে না। ও, তুই তাহলে বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। আরে আন্টি, কিছু আনতে হবে না, আমি খেয়ে এসেছি এখানে। আম্মু শোনো। হ্যাঁ বল, শুনছি। আম্মু আঙ্কেল দেশের বাইরে যাবেন, তাই মেঘলাই আমাদের বাসাতে 10 দিন থাকবে। তা তো থাকবেই। তুই না বললেও আমি মেঘলাকে এই 10 দিনের জন্য এই বাসায় রেখে দিতাম।
তারপর মেঘলা আর আম্মু কথা বলতে থাকলো। ফারহান চলে আসলো ওর রুমে এসে দেখে সোহানা বিছনাতে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সোহানাকে কান্না করতে দেখে ফারহানের অনেক কষ্ট হচ্ছিল। মনটা চাচ্ছিল সোহানাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর চোখের পানিগুলো মুছে দিতে। মন চাচ্ছিল সোহানাকে বুকে জড়িয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু এগুলো করলো না। ফারহান রুমে ঢুকে ধমক দিয়ে সোহানাকে বলল, কি হয়েছে? এমন ঢং করছেন কেন? মেঘলাকে তুমি কেন এই বাড়িতে নিয়ে এসেছো? আজ বাদে কাল আমি মেঘলাকে বিয়ে করব, তাই নিয়ে এসেছি। আচ্ছা, মেঘলাকে নিয়ে আসাতে তোমার কোনো সমস্যা হচ্ছে? সমস্যার কারণ হলো কোনো মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে পারবে না। কে তোমার স্বামী? তুমি আমার স্বামী, আর আমি আমার স্বামীর ভাগ কাউকে দেব না। আমার মতো ছোট লোক, লুচ্চা লম্পট, যার স্বভাবের ঠিক নেই, সে তোমার স্বামী? তুমি কি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে? আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো, আর আমার আগের কার্যকর্মের জন্য আমি দুঃখিত। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে আপন করে নাও। সরি, এখন আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। কি গ্যারান্টি আছে আপনি ভালোই নাকি খারাপই? বলা তো যায় না। বয়ফ্রেন্ডের সাথে কি না কি করছেন, এমনও তো হতে পারে যে আপনার চরিত্রের ঠিক নাই। ফারহান চুপ করো, আমি আর নিতে পারতেছি না। সত্যিটা সবারই শুনতে খারাপ লাগে, আপনারও লাগতেছে? প্লিজ ফারহান, তুমি আমাকে বিশ্বাস করো, একটা সুযোগ দাও আমাকে, প্লিজ একটি সুযোগ দাও। এ কি, আমার মতো একটা ছোট লোক চরিত্রহীন ছেলের পা আপনি কেন ধরছেন? প্লিজ ফারহান, এগুলো বলে আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কাউকে ক্ষমা করতে পারবো না। আমি ক্ষমা করার মালিক না। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আল্লাহর কাছে চান, আমার কাছে না। এটা বলে ফারহান সেখান থেকে চলে আসলো। যদি এখন না চলে আসতো তাহলে হয়তো এখনই সোহানাকে আপন করে নিতে হতো, কারণ সোহানার চোখের জল ফারহান সহ্য করতে পারে না। রুম থেকে বের হতে দেখে রুমে দরজার পাশে মেঘলা দাঁড়িয়ে। ফারহান মেঘলাকে দেখে বলল, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে ডাকতে এসেছিলাম, এসে দেখি তুই আর সোহানাই কথা বলতেছিস, তাই আর ভেতরে যাই নাই। আচ্ছা, এখন আমার সাথে আমার রুমে চল। তারপর মেঘলার সাথে রুমে গেল, গিয়ে ওর কাছে বসলো। ফারহান বসতে মেঘলা বলল, ফারহান অনেক কষ্ট দিয়েছিল সোহানাকে, এখন তো সোহানাকে মেনে নেওয়া উচিত। আমিও সেটাই ভাবতেছি, সোহানাকে মেনে নিব নাকি আরো কষ্ট দিব। অনেক তো কষ্ট দিলি, এবার মেয়েটাকে মেনে নে। সে তো তার ভুল বুঝতে পেরেছে। এই 10টা দিন কষ্ট দিয়ে নেই, তারপর মেনে নিব। তার আগে যদি মেঘলা কিছু করে বসে তখন কি করবি? বলা তো যায় না। সোহানা যেই পরিমাণের রাগী। মেঘলার মুখে এমন একটা কথা শুনে বুকের বাম পাশটা একটু কেঁপে উঠল। তারপর ভাবতে থাকলো যে আর সোহানাকে কষ্ট দেবে না, আর সোহানাকে অপমান। কথায় কথায় সোহানার গায়েও হাত তুলবেন, সোহানাকে কালকে আপন করে নেবে। তারপর ফারহান মেঘলার রুম থেকে চলে আসলো নিজের রুমে, এসে দিল একটা ঘুম। সোহানার ডাকে ওর ঘুম ভাঙ। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে চলে আসলো ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকলো, বাস্তবতাটা বড়ই অদ্ভুত। এতদিন সোহানার পিছনে আমি ঘুরেছি, কিন্তু সোহানা আমাকে কোনো পাত্তা দেয়নি। আর এখন সোহানাই আমার পিছনে ঘুরতেছে, আমি তাকে কোনো পাত্তা দিচ্ছি না। আগে সে আমার সাথে খারাপ ব্যবহার করত, আর এখন আমি তার সাথে খারাপ ব্যবহার করি। এগুলো ভাবছে এমন সময় সোহানা ছাদে এসে বলল, এই সময় তুমি ছাদে কি করছো? আকাশের তারাগুলো গুনতেছিলাম। আপনি এখন ছাদে এসেছেন কেন? তোমাকে খুঁজতে এসেছিলাম। আমাকে খুঁজছেন কেন জানতে পারি? রুমে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে গল্প করব, তাই তোমাকে খুঁজতেছিলাম। আমার মতো ছোট লোক চরিত্রহীন ছেলের সাথে আপনি কি গল্প করবেন? আর আমার মতো ছেলের তো বিশ্বাস নাই, সুযোগ পেলে আপনার ইজ্জতের উপরে হাত দিতে পারি। প্লিজ ফারহান, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি আমার আগের ব্যবহারের জন্য খুবই দুঃখিত, খুবই লজ্জিত। আপনাকে মাফ করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি আপনি শর্তগুলো রাজি হন তাহলে আমি আপনাকে মেনে নিব। বলো ফারহান, কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আমার প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় শর্ত হলো আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করে সেবা করতে হবে। তৃতীয় শর্ত হলো কোনো অহংকার আপনার মনে থাকতে পারবে না। আর চতুর্থ শর্ত হলো আমার অনুমতি ছাড়া কোনো পুরুষের সাথে কথা বলতে পারবেন না। এখন বলুন, আপনি কি আমার শর্তগুলো মানতে পারবেন? আমি তোমার সব শর্ত মানতে পারবো। তুমি আমাকে আপন করে নিবে তো? এই শর্তগুলো যদি ঠিকমতো পালন করতে পারেন তাহলে আমি আপনাকে মেনে নিব। ঠিক আছে, আমি তোমার সব শর্ত এখন থেকে মেনে চলবো। বলো, কতদিন এভাবে চললে তুমি আমাকে আপন করে নিবে? আমাদের ডিভোর্সের আর মাত্র 10টা দিন বাকি আছে। তুমি যদি এই 10 দিন সবগুলো শর্ত পালন করতে পারো তাহলে 10 দিন পরে আমি তোমাকে মেনে নিব। আর যদি না মানতে পারো তাহলে 10 দিন পরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব।
ঠিক আছে, এই 10 দিন আমি তোমার সবগুলো শর্ত অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। এটা বলে সেখান থেকে খাবার খাওয়ার জন্য টেবিলে চলে আসলো। তারপর সবাই মিলে একসাথে রাতের খাবারটা খেলো। তারপর যে যার রুমে চলে আসলো। রুমে এসে সোফাতে শুয়ে পড়বে তখনই সোহানা বলল, আজকে থেকে কি আমার সাথে খাটে ঘুমানো যায় না? ফারহান সোহানার কথা শুনে তার দিকে তাকিয়ে দেখে চোখের কোণে পানি এসে আছে। না করলেই মনে হয় চোখ থেকে পানিগুলো পড়ে যাবে, তাই বলল, আপনার সাথে ঘুমাতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? আপনার আর আমার মাঝে একটা কোলবালিশ, আর আপনি আমার দিকে আসতে পারবেন না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তারপর ফারহান গিয়ে খাটের একপাশে শুয়ে পড়লো। একটু পরে ফারহান আর সোহানা মাঝখানে একটা কোল বালিশটা রেখে সোহানাও ঘুমিয়ে। ফারহান এখনো ঘুমায়নি, কারণ প্রতি রাতে সোহানাকে মনটা ভরে দেখে তারপর ঘুমায়। তাই আজকেও সোহানাকে মন ভরে দেখে ঘুমিয়ে গেল। ফজরের সময় সোহানা ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলো। তারপর নামাজ শেষ করে কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করে চলে আসলো বাসায় এসে সোজা ওর রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখে সোহানা নামাজ পড়ে মোনাজাত করে কান্না করছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ, তুমি ফারহানকে আমার কাছে ফিরিয়ে দাও। ও শর্তগুলো যেন পালন করতে পারি। যে ধৈর্য সহ্য আমাকে তুমি দিয়ে দাও। হে আল্লাহ, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ, এতদিন আমি অনেক খারাপ কাজ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাকে আমার স্বামীর পায়ের নিচে একটু জায়গা দাও। আজকে সোহানার মোনাজাতে কান্না করাটা অনেক ভালো লাগে। ওর কান্না দেখে ওর প্রতি রাগগুলো সব মাটি হয়ে গেল। নিজেকে নিয়ে এখন অনেক গর্বিত হচ্ছে ফারহান। গর্বিত হওয়ার কারণ হলো কোনো মেয়ে মোনাজাত ধরে ওর জন্য কান্না করছে, এটা ভেবে অনেক ভালো লাগছে তার। কয়েকজনের ভাগ্যে এমন হয় বলুন, কয়জনকে পাওয়ার জন্য এমন কেউ মোনাজাত করে কান্না করে। এগুলো ভাবতে ভাবতে আবার বাসায় বাইরে চলে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। মেঘলা ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো ও কোথায়। তখন ফারহান বলল, এই রেস্টুরেন্টের সামনে আছি, তুই আয়। একটু পরে মেঘলা আসলো। তারপর মেঘলা আর ফারহান রেস্টুরেন্টে ঢুকে একটু সামনে যেতে বড় ধরনের একটা শখ খাওয়ার কারণ হলো ফারহানের সামনে টেবিলটিতে সোহানা একটা ছেলের সাথে বসে আছে আর ছেলেটি সোহানার হাত ধরে বসে। ফারহান সোহানার এইসব কাজ দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সোহানাকে এভাবে অন্য একটা ছেলের সাথে দেখে তার অনেক কষ্ট হচ্ছিল। তাই মেঘলাকে নিয়ে সে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে আসলো। মেঘলাকে নিয়ে একটা নদীর পাড়ে গেল। সেখানে ফারহান প্রায়ই যায়। ভাবলো আজকে মনটা যখন ভালো নেই, তাই আজকে মেঘলাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে বসে থাকো। নদীর পাড়ে এসে একটা টেবিলের উপর দুজনে চুপ করে নদীর দিকে তাকিয়ে আছে। ফারহান মনে মনে ভাবছে, আর মনে হয় সোহানাকে আমার করে পাবো না। আর মনে হয় সোহানা আমার কাছে এসে বলবে না যে ফারহান, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি আপন করে নাও।